আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি গল্প প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক দুটি চেতনা ফ্রয়েডিজম এবং ক্ষুধাকে এই গল্পে তুলে ধরা হয়েছে গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ভিখুর মাধ্যমে। ভিখু এই গল্পের প্রধান চরিত্র। তার মাধ্যমেই মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের জীবনের যে প্রাগৈতিহাসিক চেতনা ক্ষুধা এবং ফ্রয়েডিজমকে তুলে ধরেছেন। ভিখু চরিত্রের মাধ্যমে মানুষের জীবনের এই প্রাগৈতিহাসিক দুটি চেতনা ক্ষুধা এবং ফ্রয়েডিজম কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়টি ফুটে উঠেছে। ভিখু চরিত্রটি ডাকাতি করেই তার জীবিকা নির্বাহ করত। একসময় ডাকাতি করতে গিয়ে বর্ষার আঘাতে আহত হয়ে তার একটি হাত হারায়। এরপর ভিক্ষাবৃত্তি করে তার জীবিকা চলছিল, কিন্তু হাত হারিয়ে পঙ্গু হলেও তার জীবন শক্তিতে কোনো ভাটা পড়েনি, জীবন উদ্যমে কোনো ভাটা পড়েনি। প্রাগৈতিহাসিক দুই চেতনা থেকে তার মুক্তি লাভ ঘটেনি। প্রাগৈতিহাসিক দুই চেতনা তার মধ্যে রয়েই গেছে। বেঁচে থাকার জন্য মানুষের যে লড়াই, সেই বিষয়টিও ভিখু চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে পারে না, সেই বনে থেকে ভিখু চরিত্রটি জীবনের জন্য সংগ্রাম করে গিয়েছে। গল্প থেকে একটি লাইন পাঠ করছি। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। এবং বাঁচার জন্য সে কী না করেছে, মরতে মরতে সে বেঁচে গিয়েছে। তার সেই বর্ষার আঘাতে আহত হাতটি ফুলে উঠেছিল এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিষাক্ত রস চুষে নেওয়ার জন্য সে নিজেই তার গায়ে যোগ ছেড়ে দিয়েছিল। সেই যোগগুলো তার রক্ত খেয়ে খেয়ে পটলের মতো হয়ে আপন ইচ্ছায় পড়ে গিয়েছে। এইভাবে সংগ্রাম করে সে বেঁচেছে এবং শেষে সে প্রাগৈতিহাসিক চেতনা ক্ষুধা নিবৃত্ত করার জন্য ডাকাতি তো আর সে করতে পারছিল না, তাই ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন এবং মরণকে জয় করে সে ভিক্ষাবৃত্তির এই যে ব্যবসাটা খুব ভালোভাবে কৌশলে আয়ত্ত করে নিয়েছিল। ভিক্ষাবৃত্তির জন্য মানুষের সহানুভূতি পাওয়ার জন্য তার যে হাতটি হারিয়েছিল, সেই পঙ্গু হাতটিকে সে সবসময় বের করে রাখত, যাতে সেই হাতটি দেখে মানুষ তাকে দয়া করে পয়সা দেয়। এইগুলো প্রাগৈতিহাসিক এক চেতনার বর্ণনা। মানুষের মধ্যে ফ্রয়েডিজম যে প্রাগৈতিহাসিক অপর এক চেতনা, সেই বিষয়টিও ফুটে উঠেছে নাটকের অপর প্রান্তে। ভিখু চরিত্রটিতে প্রথমে ছিল ক্ষুধার অভাব, সেটা নিবৃত্ত হয়েছিল এবং সেটা নিবৃত্ত হওয়ার পর তার যে অবস্থা হয়েছিল সেটা বর্ণনা করেছেন। কিছু অংশ পাঠ করছি। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল, প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। ভিখুর ক্ষুধা নিবৃত্তির পর প্রাগৈতিহাসিক অপর এক চেতনা ফ্রয়েডিজম তার মনের মধ্যে জেগে ওঠে এবং এই জন্য তিনি মেয়েদেরকে উত্ত্যক্ত করা শুরু করে। যখন মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে, তখন সে জলের দ্বারে গিয়ে দাঁড়ায়। যখন মেয়েরা ভয় পেয়ে পালায়, তাকে সরতে বললে সে সরে না, দুর্বিনীতভাবে অট্ট হাসিতে মেতে ওঠে। রাতে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন নিরুৎসব জীবন আর তার ভালো লাগে না। এই জন্য সে অন্য এক ভিখারি পাঁচিকে প্রস্তাব দেয় তার সঙ্গী হওয়ার জন্য। পাঁচি চরিত্রটি ভিখারি হলেও যে একটু বেশি অবস্থা সম্পন্ন রয়েছে, তার সঙ্গ দেয়। এমনই একটি চরিত্র ছিল বশির ভিখারি। সেই বশিরের সাথেই পাঁচি থাকতে শুরু করে। ভিখু পাঁচিকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়, তাকে বলে যে তার আর ভিক্ষা করতে হবে না, ভিখারি হলেও সে পাঁচিকে পায়ের উপর পা তুলে খাওয়াবে। এই জন্য পাঁচির যে পায়ে ঘা ছিল সেই ঘা সারিয়ে নিতে বলে ভিখু, কিন্তু পাঁচি সেই ঘা সারিয়ে নিতে রাজি হয় না, কারণ এই ঘা দেখেই সে ভিক্ষা করছে। ভিক্ষুকদের জীবনের এক নিগূঢ় সত্য এই প্রাগৈতিহাসিক গল্পে ফুটে উঠেছে। ভিখারিরা যে তাদের বিকলাঙ্গ শরীরকে কাজে লাগায় ভিক্ষাবৃত্তির জন্য, সেই বিষয়টিও ফুটে উঠেছে। পাঁচিকে যখন ভিখু বলছে তার ঘা সারিয়ে নিতে, তাকে সে বিয়ে করবে এবং তার সাথে যত্নে রাখবে,
তখন পাঁচির উদ্ধৃতির মাধ্যমে ভিক্ষুকদের জীবনের জীবন সত্যটি ফুটে উঠেছে। আমি গল্প থেকে সেই অংশটি পাঠ করছি। দুদিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি, ঘামুই তখন পামু পোয়ানে। পাঁচির পায়ের ঘা সারিয়ে নিতে বলেছিল ভিখু। পাঁচি রাজি হয়নি বলে ভিখু আপাতভাবে চলে যায়, এবং ভিখু চলে যায় ঠিকই, তারপরও ভিখু শান্তি পাচ্ছিল না। এই পাঁচিকে বশিরের কাছ থেকে কিভাবে অধিকার করবে সেই ফন্দি আর ছিল। এই গল্পে আশ্চর্য যে বিষয় দেখা যায় সেটি হলো, পাঁচিকে ভিখু বিয়ের প্রস্তাব দিয়েছে, তারপরও সে পাঁচির নাম জানে না। একদিন একটি কলা খাইয়ে পাঁচির সাথে একটু সখ্যতা গড়ে উঠেছিল, তখন ভিখু পাঁচির নাম জানতে চায়। তখন পাঁচিও কলা খেয়ে তার নামটি বলে দেয়। ভিক্ষুকদের জীবনের যে ছোট ছোট বিষয়গুলো মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে। প্রথমে ভিখু পাঁচিকে বিভিন্নভাবে বুঝিয়েছে, কিন্তু যখন পাঁচি কিছুতেই বশিরকে ছেড়ে আসতে চেয়েছিল না, কারণ বশিরের অবস্থা ভিখুর চেয়ে ভালো ছিল, তখন ভিখু অন্য পথ নিয়েছিল। সে একটি লোহার শিক কুড়িয়ে পেয়েছিল, সেটাকে ঘষে সরু করে একদিন রাতে চলে গিয়েছিল বশিরকে হত্যা করার জন্য, এবং সে তার এক হাত না থাকা সত্ত্বেও বশিরকে হত্যা করে এবং তার শেষ সম্বলটুকু কেড়ে নেয়। তো বশিরের সারা জীবনে যে সঞ্চয়টুকু ছিল সেটুকুও কেড়ে নেয়, মাত্র 100 আধুলি। এটি ভিখুর জন্য খুব বেশি নয়, কারণ সে ডাকাতি করার সময় অনেক মানুষ হত্যা করেছে এবং এর চেয়ে বেশি ইনকাম করেছে। তারপরও ভিক্ষুক জীবন বৃত্তিতে তার এই পয়সাটুকুই অনেক। বশিরকে মারার পর সে পাঁচিকেও ভয় দেখায়। পাঁচি যদি কোনো কথা বলে, কোনো শব্দ করে, চিৎকার করে, তাহলে সে পাঁচিকেও খুন করে ফেলবে। পাঁচি আর ভয়ে কথা বলে না। বাধ্য হয়ে ভিখুর সাথে পাঁচি পালিয়ে যায়। পালানোর এক পর্যায়ে দেখা যায় পাঁচির যেহেতু পায়ের সমস্যা ছিল, পাঁচি হাঁটতে পারছিল না, তখন ভিখুর মধ্যেও যত্ন দেখা যায়। সে তার এক হাত না থাকা সত্ত্বেও পাঁচিকে পিঠে তুলে এগিয়ে যায়। পূর্বদস্যু জীবন বৃত্তিতে ছিল যে মানুষ, সেই মানুষ ভিক্ষাবৃত্তি জীবনে প্রাগৈতিহাসিক দুই চেতনা থেকে মুক্তি পায়নি। এই ব্যাপারটি মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে ফুটিয়ে তুলেছেন। গল্পের শেষ যে অংশটুকু রয়েছে সেখানে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, আমি পাঠ করছি। কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহার সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনো দিনও পাইবেও না। অর্থাৎ এই যে প্রাগৈতিহাসিক দুই চেতনা, ক্ষুধা এবং ফ্রয়েডিজম চেতনা, মানুষের অভ্যন্তরে চিরকাল লুকায়িত থাকবে। এই ছিল প্রাগৈতিহাসিক গল্পের আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।